খেলার খবর থেকে বিদেশের খেলার খবর নিয়ে এই মুহূর্তে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। নিবেদন করছে সংবাদ প্রতিদিন। সুপ্রিম কোর্টে বিচারপতি পি.এস. নরসিমহা এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চের কাছে অবসরপ্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রাওকে ফেডারেশনের গ্লোবাল টেন্ডার তদারকি করার জন্য পরামর্শ দিয়েছিলেন আদালত বান্ধব গোপাল শঙ্কর নারায়ণ। এদিন সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ রায় দিয়ে জানিয়ে দেয় দেশের সর্বোচ্চ লিগ চালানোর জন্য ফেডারেশন গ্লোবাল টেন্ডার ডাকবে, আর এই টেন্ডার বিগ ফোর কিংবা বড় কোনো স্বাধীন পেশাদার সংস্থা দিয়ে করাতে হবে। কিন্তু পুরো টেন্ডার প্রক্রিয়া স্বচ্ছতা আনার জন্য ব্যাপারটা তদারকি করবেন অবসরপ্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রাও। সুপ্রিম কোর্টের এই শর্ট অর্ডার আসার সঙ্গে সঙ্গে ফেডারেশনের অভিজ্ঞ মহল মনে করছেন টেন্ডার পরিচালনা থেকে কার্যকরী কমিটিতে নতুন সংস্থার নাম পাস করানো সবটাই ফেডারেশনের কাজ। কিন্তু সুপ্রিম কোর্ট নাগেশ্বর রাওকে তদারকি করতে দিয়ে যেটা বোঝাতে চেয়েছে যে ফেডারেশনের কাজকর্মের স্বচ্ছতার উপর সুপ্রিম কোর্টের খুব একটা আস্থা নেই। প্রতি বছরের মতো এবছরেও আপনাদের প্রিয় খেলা আর খেলা ও বিনোদন.com আয়োজন করতে চলেছে পুজো পরিক্রমা ও শারদ সম্মান। আগ্রহী পুজো কমিটিরা শীঘ্র ফোন করুন 9836938876 9836938876 এই নম্বরে। সিএফএ ন্যাশনস কাপ থেকে ছিটকে গেলেন ভারত অধিনায়ক সন্দেশ জিঙ্গান। তিনি দেশে ফিরে আসছেন। ইরানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন চোয়ালে চোট পান সন্দেশ। চোট নিয়ে পুরো ম্যাচ খেলেন। ভারতীয় শিবির থেকে জানা যাচ্ছে ম্যাচের পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে স্ক্যানের পর দেখা গিয়েছে সন্দেশের চোয়াল ভেঙে গিয়েছে। তার ছিটকে যাওয়া ভারতের কাছে বিরাট ধাক্কা। ভারত প্রতিযোগিতার পরবর্তী ম্যাচ খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে। জিততে পারলে পরের পর্বে ওঠার একটা সুযোগ রয়েছে। সন্দেশ গত দুটি ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করেছিলেন, ফলে তার না থাকাটা ভারতীয় কোচ খালিদ জামিলকে সমস্যায় ফেলবে। ক্রিকেটের ডায়েরি। এশিয়া কাপে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দলকে খেলতে হবে প্রধান স্পন্সর ছাড়াই। ড্রিম 11 সরে যাওয়ার পরে এই মুহূর্তে ভারতীয় দলের কোনো স্পন্সর নেই। নতুন স্পন্সর পেতে এশিয়া কাপের অর্ধেকেরও বেশি হয়ে যাবে। নতুন সংস্থার সঙ্গে 2028 সাল পর্যন্ত চুক্তি হবে। ভারতীয় দলের প্রধান স্পন্সর হতে আগ্রহী সংস্থাগুলির কাছ থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড দরপত্র আহ্বান করেছে। তাতে বলা হয়েছে আগ্রহী ভারতীয় সংস্থাগুলোকে আগামী 12 সেপ্টেম্বরের মধ্যে অফেরতযোগ্য 5 লাখ টাকা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ 16 সেপ্টেম্বর। বিদেশি সংস্থাগুলোকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে $5,675 অর্থাৎ প্রায় 5,250,000 টাকার বিনিময়। আবেদনপত্র বাতিল করার সম্পূর্ণ অধিকার থাকবে বিসিসিআই। শেষ 3 আর্থিক বছরে সংশ্লিষ্ট সংস্থার বার্ষিক আয় গড়ে অন্তত 300 কোটি টাকা হতে হবে এবং শেষ 3 আর্থিক বছরে সংশ্লিষ্ট সংস্থার মোট সম্পদের পরিমাণ 300 কোটি টাকা হতে হবে। একই সংস্থার যদি একাধিক পণ্য থাকে তবু সেই সংস্থাটি একটি দরপত্র দিতে পারবে। টি-20 ক্রিকেটে একাধিক রেকর্ড তৈরি করে অবসর নিয়েছেন রোহিত শর্মা। 2024 সালে টি-20 বিশ্বকাপের পরে তিনি অবসর ঘোষণা করেছেন। তাকে দেখা যাবে ওডিআই ক্রিকেটে। এবার রোহিতের একটি টি-20 রেকর্ড ভাঙল সৌজন্যে সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। ত্রিদেশীয় টি-20 সিরিজ খেলছে আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তান। সেই সিরিজের একটা ম্যাচে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান এবং ইউএই। সেই ম্যাচে মোহাম্মদ ওয়াসিম রোহিতের ছক্কা রেকর্ড ভাঙেন, যদিও তিনি ইতিহাস তৈরির দিনে দলকে জেতাতে পারেনি। ব্যাট হাতে 37 বলে 67 রান করেন। তার ইনিংসে ছিল 4টে 4 এবং 6টা ছক্কা। 181 স্ট্রাইক রেটে ব্যাট করেন তিনি। এই ছক্কার সাহায্যে তিনি আন্তর্জাতিক টি-20তে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়লেন। তার মোট ছক্কা সংখ্যা 110। বিমার 82 লক্ষ টাকা পাননি এস শ্রীশান্ত। সেই টাকা আদায়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ভারতীয় দলের প্রাক্তন জোরে বোলার। তিনি পাশে পেয়েছেন তার প্রাক্তন আইপিএল দল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষকে। 2012 সালে হাঁটুর চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন শ্রীশান্ত। জয়পুরে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সময় চোট পেয়েছিলেন প্রাক্তন জোরে বোলার। সে বছর রাজস্থান কর্তৃপক্ষ দলের ক্রিকেটারদের জন্য 8,70,00,000 টাকার বীমা করিয়ে রেখেছিলেন। ক্রিকেটারদের চোট লাগার সম্ভাবনার কথা ভেবেই বীমা করানো হয়েছিল। সেই বীমা অনুযায়ী 82 লক্ষ টাকা পাওয়ার কথা শ্রীশান্তের, কিন্তু সেই টাকা তিনি এখনো পাননি। সেই টাকা আদায়ের লক্ষ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন ক্রিকেটার। মাত্র 33 বছরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়। আচমকাই অবসর নিলেন পাকিস্তানের ক্রিকেটার আসিফ আলী। তবে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। এশিয়া কাপেও সুযোগ পাননি। অবশেষে অবসরের সিদ্ধান্ত নিলেন বাবর আজমের প্রাক্তন সতীর্থ। 2022 এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। খেলার আরো খবর রয়েছে, কিন্তু এখন সময় একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন। নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে।
আমি আবার হাজির খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। আগামী বছর বিশ্বকাপ ফুটবলে অংশ নেওয়ার জন্য বাছাই পর্বের খেলা শুরু হতে চলেছে। বিশ্বকাপ বলতেই ব্রাজিল আলাদা একটা নাম। আগামী 5ই সেপ্টেম্বর ব্রাজিলের ঘরের মাঠে প্রথম বাছাই পর্বের খেলা অংশ নেবে চিলির বিরুদ্ধে, আর 10ই সেপ্টেম্বর বলিভিয়ার মাটিতে খেলবে ব্রাজিল। এই দুটো ম্যাচের জন্য ইতিমধ্যে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি 25 জন সদস্যের দল ঘোষণা করেছেন। এই দলে বাদের তালিকায় করেছেন অন্যতম সেরা ফুটবলার নেইমার জুনিয়র। নেইমার বাদের তালিকায় থাকায় কোচ বলেছেন তার কয়েকটা চোট আছে, সেই কারণেই তাকে দলের বাইরে রাখা হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত নেইমারের শারীরিক অবস্থান না বদলাচ্ছে ততক্ষণ তার পক্ষে খেলা সম্ভব হবে না। তবে নেইমার বলছেন বাদের জন্য তার কোনো শারীরিক সমস্যা নয়, এটা একেবারে কোচের ব্যক্তিগত সিদ্ধান্ত। এখন সম্পূর্ণ সুস্থ, আমাকে বাদ দেওয়ার পিছনে কোনো অভিসন্ধি আছে, আমি কোচকে সম্মান করি। আমি আশা করব তিনি যখন প্রয়োজন মনে করবেন তখনই আমাকে খেলার জন্য মাঠে রাখবেন। পিএসজি থেকে গোলরক্ষক গিয়ানলোগি দোন্নারুমাকে সই করালো ম্যানচেস্টার সিটি। ক্লাবের তরফে ঘোষণা করা হয়েছে। কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল দোন্নারুমা ম্যান সিটিতে যোগ দিতে পারেন, সেটাই সত্যি হলো। ইতালি গোলরক্ষকের সঙ্গে 5 বছরের চুক্তি হয়েছে ম্যান সিটির, তবে আর্থিক চুক্তির পরিমাণ খরচা করা হয়নি। এরই মধ্যে সিটির 1 নম্বর গোলরক্ষক এদারসন যোগ দিয়েছেন ফেনারবার্চে। দোন্নারুমা বলেছেন, আমার ক্যারিয়ারে গর্বের মুহূর্ত। বিশ্বের প্রতিটি ফুটবলার সিটির হয়ে খেলার জন্য মুখিয়ে থাকে, ফলে এখানে সই করতে পেরে আমি খুশি। ভারতে বলতে চলেছে বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতার আসর। এই প্রতিযোগিতায় আয়োজক হিসেবে ভারতকে নির্বাচিত করা হয়েছে। গত 1 সেপ্টেম্বর প্যারিসে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সমাপ্তির দিনে এই ঘোষণা করা হয়। সেই সময় ভারতীয় ব্যাডমিন্টন সংস্থার সাধারণ সম্পাদক সঞ্জয় মিশ্রা উপস্থিত ছিলেন। প্যারিসে ব্রোঞ্জ পদক জিতেছে ভারতের সাত্বিক সাইরাজ চিরাগ শেট্টি জুটি। বিশ্ব ব্যাডমিন্টন ও প্রতিযোগিতা আয়োজন করা অবশ্যই ভারতের কাছে বড় প্রাপ্তি। ভারতের খেলোয়াড়রা সাম্প্রতিক সময়ে এই টুর্নামেন্ট থেকে পদক জিতে আসছেন। অবশ্যই ব্যাডমিন্টন ভারত যে এগিয়েছে তা নিয়ে বলার কিছু নেই। 1983 সালে ভারতের বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ অংশগ্রহণ করেছিল। 15 বার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ব্যাডমিন্টন খেলোয়াড়রা ভারতের মানকে বড় জায়গায় পৌঁছে দিয়েছে। এমনকি পুরুষদের সিঙ্গেলসে ব্রোঞ্জ পদক জিতে প্রকাশ পাড়ুকোনের নজির করেছেন। প্রস্তাব গ্রহণ করলে রাজকন্যা ও রাজত্ব দুই অনায়াসে হাতে চলে আসতে পারত, কিন্তু ক্যারিয়ারের জন্য রাজকন্যার প্রেম প্রস্তাব দূরে ঠেলে দিয়েছে। মাত্র 19 বছর বয়সে রাজকুমারী হাবুডুবু খেয়েছিলেন বার্সেলোনা স্পেনের জার্সিতে খেলা ফুটবলার গ্যাভির প্রেমে। আপাতত ফুটবলে মনোনিবেশ করতে চেয়েছেন স্প্যানিশ ফুটবলার। যে সে রাজকন্যা নয়, খোদ নিজের দেশেরই রাজকন্যার প্রেমের আবেদন হেলায় প্রত্যাখ্যান করেছেন গাভি। তিনি প্রিন্সেস লিওনর। স্পেনের রাজকন্যা ডাক সাইটে সুন্দরী বললেও কম বলা হয়। বিউটি উইথ ব্রেইন উপমাটি যেন তার জন্যই তৈরি। রাজকুমারী লিওনর স্পেনের রাজসিংহাসনের সম্ভাব্য উত্তরাধিকারী। নিউক্যাসল ইউনাইটেড থেকে লিভারপুলে সই করলেন আলেকজান্ডার ইসাক। গত মরশুমে নিউক্যাসলের হয়ে 23টি গোল করেছিলেন ইসাক। এবার লিভারপুলের জার্সিতে খেলতে দেখা যাবে তাকে। চ্যাম্পিয়ন্স লিগের জন্য দল আরো শক্তিশালী করছে লিভারপুল। দ্য রেডসের হয়ে ইসাক কি করেন এখন সেটাই দেখার। ইউএস ওপেনের সেমিফাইনালে উঠলেন মহিলাদের চতুর্থ বাছাই আমেরিকার জেসিকা পেগুলা। কোয়ার্টার ফাইনালে তিনি 6-3, 6-3 ব্যবধানে হারলেন দুবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন চেচিয়ার বারবোরা ক্রেজিকোভাকে। 1 ঘন্টা 26 মিনিটের ম্যাচের শুরু থেকেই দাপট ছিল পেগুলার। ক্রেজিকোভার প্রথম সার্ভিসে ভেঙে দেন চতুর্থ বাছাই। প্রথম সেটে একসময় 4-1 ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন তিনি। তারপর কিছুটা লড়াই করেন ক্রেজিকোভা। বাকি দুটো গেম জিতে প্রথম সেট দখল করে নেন পেগুলা। ফিডে র্যাঙ্কিং এ ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ 8 প্রজ্ঞানাথ। চতুর্থ স্থানে উঠে এলেন তিনি। সিংফিল্ড কাপের দ্বিতীয় স্থানে শেষ করার ফলে র্যাঙ্কিং এ উন্নতি হল তার। ক্লাসিক্যাল র্যাঙ্কিং এর শীর্ষে ম্যাগনাস কার্লসেন। তিনি এখনো পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়ন না থাকলেও একই নম্বরে রয়েছেন। ভারতের অর্জুন এরিগাইজ রয়েছেন 5 নম্বরে। 10 নম্বরে উঠে এসেছেন ভিনসেন্ট কিমার। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। কলকাতা লিগে প্রিমিয়ার ডিভিশনে খেলার আশা শেষ হয়ে গেল মোহনবাগানের। সুরুচি সংঘ এবং কাস্টমস নিজেদের ম্যাচ জেতায় গ্রুপ এ প্রথম 3 দলের মধ্যে থাকতে পারছে না সবুজ মেরুন। স্থগিত হয়ে যাওয়া মেসার্স ম্যাচ থেকে মোহনবাগান 3 পয়েন্ট পেলেও সুপার 6-এ যেতে পারবে না। এই মুহূর্তে মোহনবাগান 10 ম্যাচ খেলে 17 পয়েন্ট পেয়েছে। তারা পয়েন্ট তালিকার 5ম স্থানে রয়েছে। 11 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে পুলিশ এসি। এই পরিস্থিতিতে পয়েন্ট তালিকায় এগোনোর সুযোগ নেই মোহনবাগানের, কারণ স্থগিত হয়ে যাওয়া মোহনবাগান মেসার্স ম্যাচ হলে মোহনবাগান সেই ম্যাচ জিতলে তাদের 11 ম্যাচে সর্বোচ্চ 20 পয়েন্ট হতে পারে। ফলে প্রিমিয়ার ডিভিশনের গ্রুপ এ প্রথম 3 দলের মধ্যে আসার কোনো সুযোগই থাকছে না বাগানের। প্রতি বছরের মতো এবছরেও আপনাদের প্রিয় খেলার খেলা ও বিনোদন.com আয়োজন করতে চলেছে পুজো পরিক্রমা ও শারদ সম্মান। আগ্রহী পুজো কমিটিরা শীঘ্র ফোন করুন 9836938876 9836938876 এই নম্বরে। কলকাতা লিগ কি এবার শেষ হয়ে যাবে পুজোর আগেই? আইএফএর লক্ষ্য তেমনই। সূচি অনুযায়ী আগামী শুক্রবার 5 সেপ্টেম্বর কলকাতা লিগে গ্রুপ পর্বে খেলা শেষ হচ্ছে। আইএফএ চাইছে কয়েকদিনের বিরতি দিয়ে 10 সেপ্টেম্বর নাগাদ সুপার 6 এর ম্যাচ শুরু করতে। তাদের প্রাথমিক লক্ষ্য মহালয়ার আগেই সুপার 6 এর খেলাগুলো শেষ করে এবার কলকাতা লিগের চ্যাম্পিয়ন নির্ধারণ করে ফেলা। এবার সুপার 6 এর খেলাগুলো হবে অন্য নিয়মে। দুটো গ্রুপ থেকে 3টে করে দল পৌঁছবে সুপার 6 এ। সেই পর্বে প্রতিটা দল মাত্র 3টে করে ম্যাচ খেলবে। গ্রুপ এ থেকে সুপার 6 এ ওটা 3 দল খেলবে শুধু গ্রুপ বি থেকে আসা 3 দলের বিরুদ্ধে।
ফলে সুপার 6 এ আইএফএ কে মাত্র 9টা ম্যাচ আয়োজন করতে হবে। 6টা দল 3টে করে ম্যাচ খেলা, অর্জিত পয়েন্ট যে শীর্ষে থাকবে সেই হবে এবারকার কলকাতারই চ্যাম্পিয়ন। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।